আজকে আমরা পড়ব পরস্ময়ী পদ প্রকরণ। ঠিক আছে, তা পরস্ময়ী পদ প্রকরণ মানে কিছু কিছু ধাতু যেগুলো আছে সেগুলো আত্মনেপদী হওয়ার কথা। ঠিক আছে, মানে আত্মনেপদী হওয়ার কথা, কিন্তু সেই ধাতুগুলো বিশেষ কারণে এবং সূত্রানুসারে পরস্ময়ীপদী হয়ে যায়। তা আমরা সেইগুলো দেখব যে কোন ধাতুগুলো আত্মনেপদী হওয়ার কথা কিন্তু পরস্ময়ীপদী হয়। ঠিক আছে, কোন কোন ধাতুগুলো আত্মনেপদী হওয়ার কথা কিন্তু পরস্ময়ীপদী হয়, কেন হয়, সেইগুলো আমরা সূত্র সহকারে দেখব। এই হচ্ছে পরস্ময়ীপদী প্রকরণ। ঠিক আছে, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ডাবল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। চলো। দেখো, প্রথম হচ্ছে অনুপরাভ্যাম ক্রিয়ঃ। এই সূত্রে কি অর্থ? সূত্রার্থ হচ্ছে, মানে প্রথমত প্রসঙ্গ কি একটু আমি বলে নিচ্ছি যে এখানে কি প্রসঙ্গ, যে ক্রিধাতু সাধারণত উভয়পদী। এটা আগের দিন আমরা দেখেছিলাম, একটা ক্লাস হয়েছিল, ক্রিধাতু সাধারণত উভয়পদী। হ্যালো, ক্লাস নিচ্ছি, ক্লাসে এসো। তাহলে কি হলো যে ক্রিধাতু সাধারণত উভয়পদী এবং এই এবং এই অনু এবং পরা এই দুটো উপসর্গের যোগে যখন ক্রিধাতু নর্মালি উভয়পদী, তার মানে কি আত্মনেপদীও হতে পারে, পরস্ময়ীপদীও হতে পারে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রিধাতু আত্মনেপদীও হতে পারে, পরস্ময়ীপদীও হতে পারে, কিন্তু যখন ক্রিধাতুর পূর্বে অনু এবং পরা এই দুটো উপসর্গ যোগ হবে তখন ক্রিধাতু পরস্ময়ীপদীই হবে। দেখো, উপসর্গ বিহীনভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে করতি এটাও হবে, পরস্ময়ীপদী, আর কুরুতে আত্মনেপদী। ঠিক আছে, দুটোই হবে, আত্মনেপদী পরস্ময়ীপদ দুটোই হবে। কিন্তু যখন ওখানে অনু এই উপসর্গ ব্যবহার হবে তখন সেখানে কিন্তু আত্মনেপদের যে প্রসঙ্গটা সেটা ওখানে থাকবে না, সেখানে ওটা পরস্ময়ীপদই হবে। ঠিক আছে, তাই সূত্রার্থ কি বলছে যে ক্রিধাতু যদিও উভয়পদী তথাপি অনু এবং পরা এই দুটি উপসর্গের যোগে ক্রিধাতু পরস্ময়ীপদী হবে। ঠিক আছে, ক্রিধাতু যদিও উভয়পদী তথাপি অনু এবং পরা এই দুটি উপসর্গের যোগে ক্রিধাতু পরস্ময়ীপদী হবে। অর্থ কি, উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে অনু করতি, পরা করতি।
ঠিক আছে, এখানে কিন্তু আর অনুকুরুতে পরাকুরুতে এইরকম হবে না, অনুকরতি পরাকরতি এইরকমই হবে। দেখো বোঝা গেল? এইগুলো অতটা কিছু কঠিন নয়, হ্যাঁ সহজ, স্যার। এগুলো সহজ, অতটা কঠিন নয় এগুলো। নেক্সট একটা সূত্র আছে, অদিপ্রত্যতিভ্য ক্ষিপঃ, সরি অভিপ্রত্যতিভ্য ক্ষিপঃ। অভিপ্রত্যতিভ্য ক্ষিপঃ কি সূত্রের কি অর্থ? মানে এখানেও ধাতু হচ্ছে ক্ষিপ ধাতু, ধাতু হচ্ছে ক্ষিপ ধাতু, এবং ক্ষিপ ধাতু সম্ভবত আত্মনেপদী। ঠিক আছে, ক্ষিপ ধাতু আত্মনেপদী, কারণ ক্ষিপ ধাতুর সরিৎস্বর ইৎসঙ্গক। আগের দিন বলেছিলাম দেখো যে আত্মনেপদী হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে, অনুদাত্তস্বর ঈদ হতে হবে অথবা সরিৎস্বর ঈদ হতে হবে। স্যার অনুদাত্ত, কথা কেটে আসছে। আচ্ছা দেখো এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বলেছিলাম যে অনুদাত্তস্বর ঈদ হতে হবে অথবা সরিৎস্বর ঈদ হতে হবে, তবেই ধাতুটা আত্মনেপদী হবে। এবং আরও বলেছিলাম যে অনুদাত্তস্বর, সরিৎস্বর, ইয়কার ইত অথবা উয়কার ইত, এই চারটে কন্ডিশন থাকলে সেই ধাতু হয় আত্মনেপদী। মানে ইয়কার, উয়কার, এই দুটো ইত হবে। উদাহরণ দিয়েছিলাম যে শীত, ঠিক আছে, যে সিং ধাতু, সিং ধাতু, পুঁই ধাতু, পবতে, সিং, সেতে, এগুলো হচ্ছে সব আত্মনেপদী ধাতুর উদাহরণ। এখন এই যে ক্ষিপ ধাতু, ক্ষিপ ধাতু হচ্ছে আত্মনেপদী। কেন আত্মনেপদী? কারণ ক্ষিপ ধাতুর সরিৎস্বর মানে ক্ষিপ ধাতুর একটা স্বরবর্ণ, যে মানে পকারের পরে যে স্বরবর্ণ সেটা সরিৎস্বর আর সেটা ইৎসঙ্গক। এখন ক্ষিপ ধাতু হচ্ছে সরিতেত, অর্থ দেখো ক্ষিপ ধাতু বা ক্ষিপ ধাতুর সরিৎস্বর ইৎসঙ্গক হওয়ায় সেটি আত্মনেপদী বা আত্মনেপদ প্রাপ্ত হয়। ক্ষিপ ধাতুর সরিৎস্বর ইৎসঙ্গক হয় মানে ক্ষিপ ধাতু, তার মধ্যে যে পকারের পরে যে একটা বর্ণ আছে, সেই বর্ণটা পকারের পরে, মানে একটা অকার আছে, পকারের পরে অকার আছে, ওই অকারটা হচ্ছে সরিৎ। ওগুলো সূত্র অনুসারে নির্ণয় করতে হবে কেন সরিৎ, ঠিক আছে। তাহলে সরিৎস্বর, ওই সরিৎস্বরটা ইৎসঙ্গক, তাহলে ক্ষিপ ধাতু, শিব ধাতুর সরিৎস্বর ইৎসঙ্গক হলো, আর সরিৎস্বর ইৎসঙ্গক হলে আত্মনেপদী হয়। কিন্তু যদিও শিব ধাতু আত্মনেপদী, কিন্তু অভি, প্রতি এবং অতি, এই তিনটি উপসর্গ পূর্বে থাকলে শিব ধাতু সর্বদাই পরস্মৈপদী হবে। মানে কি, এই শিব, অভি, প্রতি এবং অতি, এই তিনটি উপসর্গ থাকলে শিব ধাতু সর্বদাই পরস্মৈপদী হবে। ঠিক আছে, কীরকম উদাহরণ কি হবে না, উদাহরণ হচ্ছে অভিক্ষিপতি, অতিক্ষিপতি এবং প্রতিক্ষিপতি। দেখো, না হলে এমনি হয় ক্ষিপতে, এমনি হয় ক্ষিপতে, ঠিক আছে।
আক্ষিপতে এরকম হয়। পরবর্তী সূত্র হচ্ছে প্রাদবহ, সিট ধাতুর অর্থ কি? মানে ক্ষেপণ করা, কিছু নিক্ষেপ করা, মানে একটা ঢিল ছুঁড়ছো, ওটা ক্ষেপণ করা বলে না। হুম, হ্যাঁ হ্যাঁ। হুম, প্রাদবহ সূত্র, বহ ধাতু সরিতেত, সরিতেত মানে বহ ধাতু সরিতেত, সরিতেত মানে কি? অর্থাৎ বহ ধাতুর সরিৎস্বর ইত সঙ্গক, বহ ধাতু সরিতেত অর্থাৎ বহ ধাতুর সরিৎস্বর ইত সঙ্গক। তাহলে যদি সরিৎস্বর যদি ইত সঙ্গক হয় তাহলে সেটা পরস্মৈপদী হবে না আত্মনেপদী হবে? বহ ধাতু যদি সরিতেত হয় তাহলে আত্মনেপদী হবে না পরস্মৈপদী হবে? কোনটা? বহ ধাতু আত্মনেপদে। আত্মনেপদী হবে, হুম। কিন্তু প্র উপসর্গ যদি পূর্বে থাকে তাহলে বহধাতুর বহধাতু সর্বদাই পরস্মৈপদী হবে। যদি যদি উপসর্গ থাকে তার মানে কি উপসর্গ বিহীন হচ্ছে বহতে, আর সোপসর্গ মানে উপসর্গ যোগ করে হচ্ছে প্রবহতি। বহতে হয় উপসর্গহীন আর উপসর্গ যোগে হচ্ছে প্রবহতি। কারণ আমাদের কাজ হচ্ছে এইটা, এখানে হচ্ছে প্রাপ্তি সূত্রটার। স্যার দুটোর অর্থই কি এক হবে? না, দুটোর অর্থ আলাদা। বহতে মানে বহন করা, আর বহতি মানে হচ্ছে প্রবাহিত হওয়া। মানে প্রবহতি মানে এরকম হয় না যে যে নদী প্রবহতি মানে নদী নিজে নিজে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? নদী প্রবহতি, আর এটা হচ্ছে ভৃত্যঃ ভারম বহতে, মানে একটা ভার বহন করা আর একটা প্রবাহিত হওয়া। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, এইরকম। এইগুলো আমি ডকুমেন্টের সময় ভালো করে করে দেবো, ঠিক আছে? যে স্যার এই অমোচ্চারিত ভিন্নার্থক শব্দ টাইপের কিছু হুম হুম হুম, বোধহয়। না কিছুটা। হুম। পরবর্তী সূত্র পরের মৃষাহ, পরের মৃষাহ, ঠিক আছে? এই মৃষ ধাতু, মৃষ মৃষ সরি মৃষ ধাতু হচ্ছে সরিতেত, অর্থাৎ মৃষ ধাতুর সরিৎস্বর ইত সঙ্গক, তাই আত্মনেপদী হওয়ার কথা। কিন্তু পরি উপসর্গ পূর্বে থাকলে মৃষ ধাতু সর্বদাই পরস্মৈপদী হয়, ঠিক আছে? যদি এমনি মৃষ ধাতু হচ্ছে সরিতেত, মৃষ ধাতু সরিতেত, কিন্তু যদি সেখানে উপসর্গ যদি পূর্বে থাকে পরি, পরি এই উপসর্গ যদি পূর্বে থাকে তাহলে কিন্তু মৃষ ধাতু সর্বদাই পরস্মৈপদী হবে। উদাহরণ এমনি হয় যে মৃষ্যতে,
মৃষ্যতে, এরকম রবে মৃষ্যতে, নর্মালি হয় মৃষ্যতে, উপসর্গহীন মৃষ্যতে, আর সোপসর্গ পরিমৃষ্যতি। ঠিক আছে, মৃষ ধাতুর অর্থ তিতিক্ষা, ধাতুর অর্থ তিতিক্ষা, তিতিক্ষা মানে সহ্য করা, তিতিক্ষা মানে সহ্য। পরবর্তী সূত্র, একটা সূত্র আছে যে ব্যাং পরিভ্য রমঃ, ব্যাং পরিভ্য রমঃ, কি বক্তব্য না, ধাতু আছে রম ধাতু, ঠিক আছে, রম ধাতুও আত্মনেপদী, রম ধাতুর রম ধাতু রম ধাতু হচ্ছে রম ধাতুর অনুদাত্ত স্বর ইত হয়, অনুদাত্তেত, অর্থাৎ অনুদাত্ত স্বর ইত সংজ্ঞক, তাই সেটি আত্মনেপদী ধাতু। কিন্তু বি, আং এবং পরি এই তিনটি উপসর্গ পূর্বে থাকলে সর্বদাই পরস্মৈপদী হবে। রম ধাতু হচ্ছে অনুদাত্তেত, মানে রম ধাতুর অর্থাৎ অনুদাত্ত স্বর ইৎসঙ্গক, তাই সেটি আত্মনেপদী ধাতু। যেহেতু অনুদাত্ত ইত আত্মনেপদ মানে সূত্র আছে, আত্মনেপদী ধাতু, কিন্তু যদি বি, আং এবং পরি এই তিনটি উপসর্গ পূর্বে থাকে, কিন্তু বি, আং এবং পরি এই তিনটি উপসর্গ পূর্বে থাকলে রম ধাতু সর্বদাই পরস্মৈপদী হবে। তার মানে কি, উদাহরণ কিরকম হবে, উপসর্গ বিহীন রমতে, আত্মনেপদী, রমতে মানে কি আনন্দ পাওয়া, এরকম আনন্দ লাভ করা। বালিকা, বালিকা সরোবরে রমতে, মানে কোনো বালিকা সে সরোবরে স্নান করছে, আনন্দ পাচ্ছে, পুকুরে স্নান করছে, আনন্দ পাচ্ছে। শিশুহু উদ্যানে রমতে, শিশুটি উদ্যানে আনন্দ পাচ্ছে। কিন্তু যখন আমি উপসর্গ প্রয়োগ করব, ঠিক আছে, তখন কি বলছে না, প্রথম বি, বিরমতি মানে বিরত হওয়া, আরমতি, ঠিক আছে, বিরমতি, আরমতি এবং পরিরমতি। দেখো বোঝা গেল, বিরমতি, আরমতি এবং পরিরমতি, এই হচ্ছে অর্থ, মানে এই হচ্ছে চেঞ্জ। নর্মালি হচ্ছে আত্মনেপদী, কিন্তু যখন সেটা উপসর্গ যোগ করে প্রয়োগ করা হচ্ছে সেটা পরস্মৈপদী হয়ে যাচ্ছে। পরবর্তী সূত্র হচ্ছে উপাচ্য। এটা সূত্র আছে উপাচ্য। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। উপাচ্য, উপাচ্য এর অর্থ কি না, ওই রম ধাতুর প্রসঙ্গে এটাও বলছে, মানে এটাও ওই রম ধাতুর প্রসঙ্গে এটা বলছে উপাচ্য।
কি বলছে দেখো, মানে উপপূর্বাত রম ধাতু পরস্মৈপদী হবে। মানে আগে কি বলল, আগে 3টে উপসর্গ যোগ করেছিল, বি, আ এবং পরি। বি, আ এবং পরি এই 3টি উপসর্গের যোগে পরস্মৈপদী করছিল এবং ওইগুলোর অর্থ হচ্ছে বিরত হওয়া। কিন্তু এখানে আর একটা এক্সট্রা যোগ করলে যে উপাত চ, উপাত মানে উপ, উপ এই উপসর্গের উপ উপ উপসর্গের যোগেও রম ধাতু পরস্মৈপদী হবে। ঠিক আছে, উপ এই উপসর্গ পূর্বে থাকলেও রম ধাতুটি পরস্মৈপদী হবে। অর্থ হবে অন্যকে আনন্দ দেওয়া, মানে অন্যকে আনন্দ দেওয়া এইরকম অর্থ হবে। উপাচ্য, যেমন উদাহরণ কি বলছে যে উপরমতি, উপরমতি। কিন্তু উপরমতি মানে কি, মানে অন্যকে আনন্দ দেওয়া। মানে এরকম যদি বলা হয় যে দেবদত্ত যজ্ঞদত্তম উপরমতি, মানে দেবদত্ত যজ্ঞদত্তকে আনন্দ দিচ্ছে এরকম। ঠিক আছে, বা আনন্দ দেওয়াচ্ছে এরকম, মানে আনন্দ দেওয়াচ্ছে এরকম অর্থ, দিচ্ছে নয়, দেওয়াচ্ছে। দেবদত্ত যজ্ঞদত্তম উপরমতি, মানে দেবদত্ত যজ্ঞদত্তকে আনন্দ দেওয়াচ্ছে এইরকম একটা অর্থ। এখানে কেউ অন্যকে আনন্দ দেওয়ানো এরকম অর্থ। মানে কিরকম, যে আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে পাঠাচ্ছি, মানে অহম হট্টম গচ্ছামি, আমি বাজারে যাচ্ছি আর আমি অন্যকে বাজারে পাঠাচ্ছি। অহম অহম গময়ামি, তোকে বলে গেল নাকি? ফোন করেছিল, বলল যে ভরে দিতে দুধটা। তাহলে কি হলো, তাহলে যে অহম হট্টম গময়ামি, আমি তাকে বাজারে পাঠাচ্ছি, আমি তাকে বাজারে পাঠাচ্ছি। ঠিক আছে, এই এরকম অর্থ। তেমনি দেবদত্ত যজ্ঞদত্তম উপরমতি, এটা এমনি এখানে আছে উপরমতি, কিন্তু এর অর্থ হবে উপরময়তি। ঠিক আছে, উপরময়তি, মানে উপরমতি ইজ গোল টু, এখানে উপরময়তি এরকম অর্থ করতে হবে। উপরমতি ইজ গোল টু উপরময়তি এরকম, মানে আনন্দ দিচ্ছে, দেবদত্ত যজ্ঞদত্তকে আনন্দ দিচ্ছে এরকম অর্থ। ঠিক আছে, উপরময়তি। নেক্সট পরবর্তী সূত্র কি, দেখো একটা সূত্র আছে, বিভাষা অকর্মকাত। বিভাষা অকর্মকাত, বিভাষা অকর্মকাত। সূত্রার্থ কি, যে ওই রম ধাতুকে নিয়ে অর্থ। উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়, উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়, উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়,
তাহলে আত্মনেপদী হবে না, পরস্মৈপদী হবে। উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। ঠিক আছে। তাহলে কি বললাম, যে উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়, দেখো এখানে অকর্মক সকর্মক কি করে বুঝবে? প্রসঙ্গটা হচ্ছে, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা ভেবে বলো তো, এই বাক্যের মধ্যে কর্মকে, এই বাক্যের কর্মকে? উপরমতি। হ্যাঁ, উপরমতি। উপরমতি। এই বাক্যেতে কর্মকে, একে একে বলো কে কে আছো। উপরমতি। উপরামতি। আচ্ছা অন্য কেউ? স্যার বললাম তো আমি উপরমতি। আচ্ছা উপরামতি। উর্মিলা? হ্যালো, বাক্যে কর্মকে? স্যার দেবদত্ত দত্তকে আনন্দ দিচ্ছে, তাহলে কর্মটা কি দেবদত্ত করছে না? এটা ব্যাকরণের নিয়মে কর্ম বলো, ওই নিয়মে কর্ম বলছো কেন? তাহলে উপরমতি। আচ্ছা কি বললাম, কি বললাম উর্মিলা কি হবে? উর্মিলা জিজ্ঞেস করলাম যে আমি উপরমতি। উপরামতি। উপরামতি। আচ্ছা রিমা আছে? আচ্ছা রিমা আছে? হ্যাঁ স্যার আছি। কি হবে? কি হবে? বললাম যে আমি প্রথমেই তো বলেছি উপরামতি। উপরামতি। অর্চনা কি হবে? হ্যাঁ স্যার উপরমতি। উপরময়তি। শুধুমাত্র রেকর্ডিংটা চলছে তাই। এবার নেটে যাবে তো ভিডিওটা, মানে কতটা মাথা মোটা হলে এটা হয়। একটা বাক্যে কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। এখানে উপরমতি ক্রিয়া, দেবদত্ত দেবদত্ত কর্মতালে যোগ্য দত্তম। তাহলে আমি এতবার করে জিজ্ঞাসা করছি নাম, আমি যদি কোনো একটা উত্তর প্রথমেই সঠিক পেয়ে যাই, সেটা আমি দ্বিতীয়বার কাউকে জিজ্ঞাসা করব না। আমি যখন একজনকে নাম ধরে জিজ্ঞাসা করছি মানে কি, তখনও অ্যান্সারে ডাউট আছে। আর সব থেকে বড় কথা, কেউ 3 মাস অনুবাদের ক্লাস করেছে। স্যার কর্মটা যোগ্য দত্তম। এত নিখুঁত করে সেখানে ক্লাস করার পরে এগুলো ভুল হওয়ার আমার মনে হয় তবে খুব কম, মানে আমার শেখাতে যতদিন না গেছে সেটাকে ডিলিট হতে মন থেকে কম সময় লেগে যাবে মনে হয়। মানে শিখতে তোমার যত না পারদর্শিতা, সেটাকে মুছে ফেলতে তোমার আরো দক্ষতা বেশি আছে। তাহলে এখানে যোগ্যদত্ত হচ্ছে কর্ম, যোগ্যদত্ত কর্ম। তাই যোগ্যদত্ত যেহেতু কর্ম, তাহলে উপরমতি এখানে কি ধাতু? সকর্মক না অকর্মক? যোগ্যদত্ত এখানে কর্ম, তাহলে উপরমতি এটা সকর্মক না অকর্মক? কোনটা? কিন্তু এমন কোন যদি স্থল আছে যেখানে উপপূর্বক রম ধাতু উপপূর্বক রম ধাতু অকর্মক হবে, সেখানে কিন্তু আবার আত্মনেপদী হবে না, সেখানে কিন্তু আবার পরস্মৈপদী হবে না, আত্মনেপদী হবে। মানে এটা মাথায় রাখতে হবে, উপপূর্বক রম ধাতুটাকে, উপপূর্বক রম ধাতু যদি সকর্মক হয় তখনই পরস্মৈপদী হবে। উপপূর্বক রম ধাতু যদি সকর্মক হয় তখনই পরস্মৈপদী হবে। উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয় সেখানে কি হবে? উপপূর্বক রম ধাতু আত্মনেপদী হবে। একদম সেটাই দেখো বলছি যে বিভাষা অকর্মকার, মানে
অকর্মক যদি হয় সেখানে মানে অকর্মক যদি হয় সেখানে কিন্তু সেখানে মানে আত্মনেপদী হবে বলছে না, যে ডিরেক্টলি আত্মনেপদী বলছে না। আগে কি বললো, মানে পূর্ববর্তী দুটো সূত্র কি বললো? উপপূর্বক রম ধাতু কি হবে বললো? পূর্ববর্তী দুটো সূত্র কি বললো? উপপূর্বক রম ধাতু। আচ্ছা, প্রথম এইগুলো এইভাবে কানেক্ট করো। রম ধাতু নরমালি কি? আত্মনেপদী না পরস্মৈপদী? রম ধাতু নরমালি কি? আত্মনেপদী না পরস্মৈপদী? রম ধাতু আত্মনেপদী। ঠিক আছে, রম ধাতু আত্মনেপদী। উপপূর্বক রম ধাতু আত্মনেপদী না পরস্মৈপদী? পরস্মৈপদী। আচ্ছা, ঠিক আছে। উপপূর্বক রম ধাতু সকর্মক আত্মনেপদী না পরস্মৈপদী? আত্মনেপদী। পরস্মৈপদী। ও হ্যাঁ হ্যাঁ। উপপূর্বক রম ধাতু সকর্মক। উপপূর্বক রম ধাতু সকর্মক আত্মনেপদী না পরস্মৈপদী? পরস্মৈপদী। উপপূর্বক রম ধাতু অকর্মক আত্মনেপদী না পরস্মৈপদী? এখানে ডিরেক্টলি আত্মনেপদী বলছে না, বলছে পরস্মৈ পদটা বিকল্পে হবে, মানে আত্মনেপদী হবে, এটা ডিরেক্ট বলছে না বা নির্দিষ্ট করে বলছে না যে আত্মনেপদী হবে, এটা কিন্তু বলছে না। বলছে উপপূর্বক রম ধাতু সকর্মক, এটা হচ্ছে পরস্মৈপদী হবে। উপপূর্বক রম ধাতু সকর্মক পরস্মৈপদী হবে। এটা যেমন নির্দিষ্ট করে বলছে ওই উপপূর্বক রম ধাতু যদি কখনো অকর্মক হয়ে যায় সেখানে তুমি পরস্মৈপদীও করতে পারো, আত্মনেপদীও করতে পারো। দেখো কি বললাম, বোঝা গেল? হ্যাঁ কিনা? উপপূর্বক রম ধাতু সকর্মক পরস্মৈপদী, উপপূর্বক রম ধাতু অকর্মক পরস্মৈপদী প্লাস আত্মনেপদী। দেখো বোঝা গেল? হ্যাঁ কিনা? ক্লিয়ার? এইটা হচ্ছে বক্তব্য এখানকার। বলছি স্যার, একটা কথা বলবো। এখানে ওই মানে পিএসসি এক্সাম গুলোতে কোশ্চেনটা ঠিক কিরকম ভাবে আসবে? মানে সূত্রগুলো শুধু মনে রাখতে হবে না সূত্রার্থগুলো ব্যাখ্যা করে পড়তে হবে? সূত্রার্থ যদি মনে না রাখো তুমি সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবে ঠিকঠাক? না সেটা বলছি না, মানে প্রত্যেকটা সূত্রের কি সূত্রার্থগুলো একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে না? কথা হচ্ছে তোমাকে সূত্রের সঙ্গে উদাহরণটা তোমাকে লিঙ্ক রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? কোন সূত্র দিয়ে কোন উদাহরণটা সিদ্ধ হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে উদাহরণের যে অর্থগুলো এইগুলোও সম্ভবত আমি করে দেব, যে এই উদাহরণের অর্থগুলো এখানে ইয়ে আছে, মানে একটা ক্রুশিয়াল রোল প্লে করবে এখানে। কারণ রম ধাতুর এক অর্থ, তুমি যখন এটা উপসর্গ লাগিয়ে দেবে তখন ওর অন্য অর্থ হয়ে যাবে। তুমি ধরো রম ধাতুর অর্থ জানো যে আনন্দ লাভ করা, যখনই বলবো যে বিরমতি তার অর্থ কি, তখন তোমাকে এইগুলো মানে একটা ক্রুশিয়াল রোল প্লে করবে। এগুলো আমি করে দেবো, চিন্তা নেই। আচ্ছা কি বললাম বোঝা গেল? ঠিক আছে স্যার। ঠিক আছে। অতএব এই যে যখন এখানে বলতে হবে, ঠিক আছে, যে উপপূর্বক রম ধাতুটি যখন অকর্মক হবে তখন উপপূর্বক রম ধাতুটি যখন অকর্মক হবে তখন তার অর্থ হবে নিবৃত্ত হওয়া। মানে
ধরো একজন কেউ সে পাপ করছে, কেউ কেউ পাপ করছে, ঠিক আছে? তার তার বাবা গিয়ে বলল, এই তুই পাপ করিস না, ফিরে আয়, পাপ করিস না, ফিরে আয়, ঠিক আছে? তখন ধরে বললাম যে ধরো এইরকম প্রসঙ্গ যে দশরথ বা রাবণ একটা পাপ করছে, রাবণ পাপ করছে, রাবণের যে কোন একজন রাবণের কেউ মেঘনাথ সে বলল, পিতাশ্রী পাপ করো না, ফিরে এসো ওখান থেকে। রাবণ ফিরে গেল। আমি এটা দেখলাম যে রাবণ পাপ করছিল, মেঘনাথ তখন ওকে পাপ থেকে নিবৃত্ত করলো। আমি এটা রামকে বলছি, হে রাম, রাবণঃ পাপাৎ উপরমতে। উদাহরণ কি হবে? রাবণঃ পাপাৎ উপরমতে। দেখো এখানে উপরমতে বা উপরমতি দুটোই হতে পারে। কেন হবে? এখানে দেখো এই বাক্যে কর্ম কোনটা? রাবণঃ পাপাৎ উপরমতে বাক্যে কর্ম কোনটা? পাপাৎ। ঠিক আছে। এই বাক্যে কর্ম কোনটা রিমা? এখানে কর্ম পাপাতটাই হবে। আচ্ছা উর্মিলা কর্ম কোনটা? মানে তাহলে না, হবে না, ঠিক হতেও পারে। আমি না, হবে, ওটাই হবে। এরকম করলে না খিচিমিচি লাগে। মানে এতটুকু কমন সেন্সটা হারিয়ে ফেলেছো। কর্মে কোন বিভক্তি হয়? হারিয়ে ফেলিনি, পাপাতটাই হবেই, ওটাই হবে, না হলো ওটাই হবে। এরকম গাধা মানে এগুলো বলতে বাধ্য হচ্ছে। কর্মে কোন বিভক্তি হয়? কর্মে দ্বিতীয়া। পাপাত কোন বিভক্তি? পাপাত পঞ্চমী বিভক্তি। ও তাহলে হবে না। তাহলে পঞ্চমী তাহলে কোন কারক হয়? পঞ্চমীতে অপাদান কারক। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। মানে সূত্রের অর্থটা মনে করো, যখন এখানে আত্মনেপদ এবং পরস্মৈপদী হচ্ছে, তার মানে এখানে রম ধাতুটাকে অকর্মকই হতে হবে। অকর্মক মানে সেখানে কোনো কর্ম থাকা চলবে না। এটা তো মাথায় আনো। উপপূর্বক রম ধাতুটি যখন অকর্মক হবে, দেখো এই যে এখানে উপপূর্বক রম ধাতু যদি অকর্মক হয়, তাহলে আত্মনেপদীয় হবে, পরস্মৈপদীয় হবে। অকর্মক মানে কি? মানে সেখানে কোনো কর্ম থাকবে না, তখনই সেটা অকর্মক। বাক্যে যখন সাপোজ ধরো, বাক্যে যখন আমি বলছি যে অহম বিদ্যালয়ম গচ্ছামি, এখানে ধাতু কোনটা? অহম বিদ্যালয়ম গচ্ছামি ধাতু কোনটা? গচ্ছামি। তাহলে এখানে ধাতু হচ্ছে গম ধাতু। তাহলে গম ধাতুর কর্ম কোনটা এখানে? বিদ্যালয়। তাহলে বিদ্যালয়টা হচ্ছে কর্ম। তাহলে এখানে গম ধাতু সকর্মক না অকর্মক? সকর্মক। বোঝা গেল? যদি বলা হয় যে অহম গচ্ছামি, এখানে ধাতু কোনটা? অহম গচ্ছামি ধাতু কোনটা? এখানে কর্ম কোনটা? তাহলে এখানে গম ধাতু সকর্মক না অকর্মক? অকর্মক। যেখানে কর্মের উল্লেখ থাকবে সেখানে ধাতু হয় সকর্মক, যেখানে উল্লেখ থাকবে না সেখানে ধাতু হয় বোঝা গেল? এবারে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। না এগুলো আরো চর্চা করতে করতেই আসবে, ঠিক আছে? মানে হঠাৎ করে এগুলো জোর করে মানে এটাও চাপ বলাটা ভুল, কিন্তু হবে আস্তে আস্তে।
তাহলে স্যার এখানে কর্মটা কোনটা হবে? কর্ম নেই, কর্ম নেই বলেই তো, কর্ম কর্ম নেই বলেই তো উপরামতি উপরামতি দুটো হচ্ছে, আত্মনেপদী পরস্মৈপদী দুটো হচ্ছে। যদি ধাতুটা তাহলে কি বোঝালাম, যখন সেটা সকর্মক হয়ে যাবে সেখানে পরস্মৈপদীই হবে, আত্মনেপদী আর হবে না, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। যেখানে সকর্মক হবে সেখানে পরস্মৈপদীই হবে, আত্মনেপদী আর হবে না। আর যদি সেখানে কর্ম না থাকে, অকর্মক হয়, সেখানে আত্মনেপদীও হবে, পরস্মৈপদীও হবে। ক্লিয়ার, হ্যাঁ কিনা? কি বোঝা গেল? কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এরপরে যে দুটো তিনটে সূত্র আছে, এরপরে যে দুটো সেগুলো তিনটে সূত্র কঠিন আছে বেশ। সেগুলো কঠিন বেশ। বলছি। একটা সূত্র আছে, একটা সূত্র আছে, বুধয়ুধ নশ জনেং প্রদ্রুশ্রভ্যো নেহে। বুধয়ুধ নশ জনেং প্রদ্রুশ্রভ্যো নেহে। প্রদ্রুশ্রভ্যো নেহে। কি বলছে? কি বলছে? বুধ ইউধ নশ জনেং প্রদ্রু শ্রভ্যো নেহে। এটা সূত্র, ঠিক আছে? বুধয়ুধ নশ জনেং প্রদ্রুশ্রভ্যো নেহে। দেখো, মানে বক্তব্য এই যে এখানে ধাতুগুলো আছে, ঠিক আছে, যে বুধ মানে কয়েকটা ধাতু দিয়েছে। কি কি ধাতু? যে বুধ ইউধ নশ জন ইং প্রদ্রুশ্রু। ঠিক আছে, ঠিক আছে। সূত্রার্থ এগুলো সহজে আছে। যে বুধ ইউধ, ঠিক আছে, বুধ ইউধ নশ জন ইং প্রদ্রুশ্রু। এই ধাতুগুলির সঙ্গে যদি নিজ প্রত্যয় যোগ হয় তাহলে পরস্মৈপদী হবে। ঠিক আছে, ঠিক আছে। কি বললাম? বুধ ইউধ নশ জনেং প্রদ্রুশ্রভ্যো ন। আমি শুধু একটা চেক করবো দু একটা, যেগুলো অ্যাকচুয়ালি কিরকম ধাতু এটা, ঠিক আছে? মানে নস ধাতু কিরকম, সম্ভবত নস্যতি এরকম হয়, নস্যতি এরকমই হবে, বা নস্যতে।
নশ্যতি বা মানে এটা আত্মনেপদী ধাতু, নষ্টা, নষ্টা, সেখান থেকে পরস্মৈপদী করা হচ্ছে যে নশ্যতি এরকম করা হয় সম্ভবত। মানে যখন নিচ প্রত্যয় বলতে কি রকম বললাম না, নিচ প্রত্যয় যোগে ওই নিচ প্রত্যয় হচ্ছে তখনই হয় যখন কাউকে প্রেরণ করা হয়। ওই যে বললাম যে আমি বিদ্যালয়ে যাচ্ছি, এটা কি হবে অনুবাদটা? আমি বিদ্যালয়ে যাচ্ছি অনুবাদ কি হবে? অহম বিদ্যালয়ং গচ্ছামি। অহম বিদ্যালয়ং গচ্ছামি। যদি বলি যে আমি রামকে বিদ্যালয়ে পাঠাচ্ছি বা প্রেরণ করছি, তখন কি হবে বাক্যটা? অহম রামং বিদ্যালয়ে গচ্ছসি। বিদ্যালয়ে গচ্ছ দেখো এখানেই হবে। গচ্ছামি হয় না, হয় গময়ামি, 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 গময়ামি। মানে দেখো এই যেখানে এখানে হচ্ছে নিচ প্রত্যয় হয়ে গেল, যে আমি বিদ্যালয়ে যাচ্ছি অহম গচ্ছামি, আমি পাঠাচ্ছি, গচ্ছামি নিজে যাচ্ছি, পাঠাচ্ছি গময়ামি, গময়ামি মানে পাঠানো, গময়ামি মিন্স পাঠানো, ঠিক আছে? বা হ্যাঁ আমি পড়ছি, অহম পঠামি, আমি পড়াচ্ছি, অহম পাঠয়ামি। এই যে পাঠয়ামি এটা হচ্ছে নিচ প্রত্যয়, পাঠয়ামি এটা নিচ প্রত্যয়, ঠিক আছে? আর নিজে পড়লে তখন মানে যখন নিচ হয় না তখন বলা হয় অনিজন্ত, আর যখন নিচ হয় তাকে বলা হয় নিজন্ত। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেল? নিচ প্রত্যয় যখন হয় তাকে বলা হয় নিজন্ত, আর নিচ প্রত্যয় না হলে তাকে বলা হয় অনিজন্ত। এই ধাতুগুলো যখন নিচ প্রত্যয় যোগ হবে, এই ধাতুগুলো মানে বুধ, ইউধ, নশ, জনেং, রুদ্রু, শ্রু, এই ধাতুগুলোর সঙ্গে যখন নিচ প্রত্যয় যোগ হবে, ঠিক আছে? নিচ প্রত্যয় যোগ হলে তখন সেগুলো পরস্মৈপদী হবে। আর মানে তোমাকে এটা বুঝতে হবে যে ওই ধাতুগুলো নরমালি আত্মনেপদী, তার মধ্যে তোমাকে বুঝতে হবে যে ধাতুগুলো আত্মনেপদী, তাই না? স্যার আরেকবার এটা, স্যার নিচ প্রত্যয় মানে কখন যুক্ত হবে? মানে এই যে বুধের সাথেই কি নিচ প্রত্যয় যুক্ত হয়? মানে কি করে বুঝবো যে নিচ প্রত্যয় যুক্ত হবে? আচ্ছা নিচ প্রত্যয় তখনই যুক্ত হয় যে তোমাকে অর্থটা দেখতে হবে, যে অর্থটা মানে নিচের সূত্র হচ্ছে হেতুমতি চ, নিচ প্রত্যয় বিধায়ক সূত্র হচ্ছে হেতুমতি চ। প্রেরণাদৌ বাচ্চে এরকম বাড়তিতে ভুলে গেছি, যে তুমি যখন কাউকে প্রেরণ করবে, তুমি যখন কাউকে প্রেরণ করবে সেখানে হয় নিচ প্রত্যয়। মানে আমি যদি শিশুকে চাঁদ দেখাই সেটাও কি ও নিচ প্রত্যয় হবে, নাকি শুধু প্রেরণ? হ্যাঁ নিচ প্রত্যয় সেখানে, মানে তুমি নিজে দেখছো সেটা হচ্ছে প্রেরণ নয়, তুমি যখন দেখাচ্ছ সেটা প্রেরণ, এখানে নিচ প্রত্যয় হবে। তাহলে কি হবে? অহম চন্দ্রম পশ্যামি, ঠিক আছে? আর যখন নিচ প্রত্যয় যোগ হবে তখন সেটা পশ্যামি হয় না, তখন হয় দর্শয়ামি, তখন হয় দর্শয়ামি, ঠিক আছে? মানে যখন নিচ প্রত্যয় যোগ হয়ে যায় সেখানে হয় দর্শয়তি, রূপ হয় দর্শয়তি, দর্শয়তঃ, দর্শয়ন্তি, দর্শয়সি, দর্শয়থঃ, দর্শয়থ, দর্শয়ামি, দর্শয়াবহ, দর্শয়ামহ, এরকম রূপ হয়। তাহলে আমি চাঁদ দেখছি কি হবে? দর্শতি। আমি চাঁদ দেখছি, আমি চাঁদ দেখছি। অহম চন্দ্রম পশ্যামি। আর আমি চাঁদ দেখাচ্ছি, তখন কি হবে? দর্শয়ামি। এই যে দর্শয়ামি এটা হচ্ছে নিচ। কি বললাম বোঝা গেল? দর্শয়ামি
বা পাঠাচ্ছি পুরো ক্রিয়া আচ্ছা যদি আচ্ছা বলা হয় যে যদি বলা হয় যে আমি ব্যাকরণ পড়ছি কি হবে? অহম ব্যাকরণং পঠ পঠামি 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 আমি বালকটিকে বালকটিকে ব্যাকরণ পড়াচ্ছি কি হবে? অহম বালকং হুম ব্যাকরণং হুম পঠয়ামি পাঠয়ামি পাঠয়ামি পাঠয়ামি। দেখো এই পাঠটা আর পঠ মানে এই জায়গাটা এটা এটা কিচ্ছু এটা নয়, এটা কিচ্ছু নয়, এই এই যে নিচ প্রত্যয় তো, নিচ নিচ প্রত্যয়ের মূর্ধন্যটা ইৎসংজ্ঞা হয়, ঠিক আছে? মূর্ধন্য ইৎসংজ্ঞা যখন হয়ে যায় তখন প্রত্যয়ের পূর্বে যেটা থাকে, প্রত্যয়ের পূর্বে মানে নিচ প্রত্যয়, তার পূর্বে কি আছে? পট ধাতু আছে, মানে পট ধাতুর সঙ্গেই তো আমি নিচ প্রত্যয় যোগ করছি। আমি দেখাচ্ছি দেখো স্ক্রিনে, এগুলো এগুলো খুব সুন্দর মানে প্রক্রিয়া, এগুলো খুব সুন্দর মানে প্রক্রিয়া। ধরো নিচ, এখানে পট ইৎ সংজ্ঞা কি হবে? নিচ, এখানে ইৎ সংজ্ঞা কি হবে? এখানে ইৎ সংজ্ঞা হবে এই যে নিচের চকার, নিচের চকারিত সংজ্ঞা হবে প্লাস মূর্ধনিত সংজ্ঞা হবে, থাকবে কি? থাকবে ই থাকবে, হ্যাঁ হর্ষই থাকবে, হর্ষই থাকবে। তখন মানে কি? চয় আমি হয়তো ভুলে গেছি কি জানি না, মানে চয় হসন্ত আছে বলে তাই ঈদ সংজ্ঞা হচ্ছে, আর নটা কি জন্য হচ্ছে মানে মূর্ধন্যটা? না হসন্ত আছে বলে এমন কোনো মানে নেই, একটা সূত্র আছে যে চুটু, হ্যাঁ হ্যাঁ আছে, চুটু সূত্র দিয়ে যে প্রত্যয়ের আদিস্থিত মানে চ বর্গীয় বর্ণ এবং ট বর্গীয় বর্ণের ঈদ সংজ্ঞা হয়। প্রত্যয়ের আদিস্থিত, এখানে প্রত্যয় কোনটা? নিচ। দেখো নিচটা আমি ভাঙি কি হবে, দেখো ন ই চ, তাহলে প্রত্যয়ের আদিতে কি আছে? নকার আছে না? করা আছে, হ্যাঁ নকারটা দেখো ট বর্গীয় বর্ণ, হ্যাঁ প্রত্যয়ের আদিস্থিত চ বর্গীয় বর্ণ এবং ট বর্গীয় বর্ণে ঈদ সংজ্ঞা হয়। নকারিত সংজ্ঞা হলো চুটু দিয়ে, চয়ের সংজ্ঞা হলন্ত্যম দিয়ে, তাহলে বাদ চলে যাবে কি? তৎসিলোপ বাদ চলে গেল, ঠিক আছে? এরপর দেখো থাকলো ই। আমি আগের দিন বলেছিলাম পকার ঈদ হলে তাকে কি বলবো? প ঈদ জাত পিত। আচ্ছা, ন ঈদ জার নিত। এখন একটা সূত্র আছে অচৌনীতি, ঠিক আছে? অচ নীতি, এর হচ্ছে ঈদ অথবা নিত পরে থাকলে অঙ্গের আদি স্বরের বৃদ্ধি হয়, সম্ভবত, ঠিক আছে? দেখো আবার তাহলে এখন বলেছে অঙ্গ কাকে বলে? এখন জানতে চাইবে অঙ্গ কাকে বলে। মানে যার পরে কোনো প্রত্যয় বিহিত হয় তাকে তার অঙ্গ সংজ্ঞা হয়। যার পরে প্রত্যয় বিহিত হয়, এখানে কার পরে প্রত্যয় বিহিত হয়েছে? পঠের পরে, পঠটা অঙ্গ হবে। তাহলে যার পরে প্রত্যয় বিহিত হয় সেটা হয় অঙ্গ, তাহলে পঠের পরে প্রত্যয় বিহিত হয়েছে, তাহলে পঠ হচ্ছে অঙ্গ। দেখো ঈদ অথবা নিত যদি পরে থাকে, এখানে কোনটা পরে আছে? নিত। পট নিত ছিল, সেটা হয়ে যখন পট ই, তাহলে এখানে কোনটা পরে আছে? ঈদ না নিত? কোনটা পরে আছে? নিত পরে আছে, নিত। মূর্ধন্যটা ঈদ সংজ্ঞা আছে না? নিত পরে আছে, তাহলে বলছে অঙ্গের আদিস্বর, তাহলে অঙ্গ কোনটা? তার আদিস্বর কোনটা? দেখো আবার পটা কি স্বর নাকি? তাই দেখো এই অটা হচ্ছে স্বর, অটা স্বরবর্ণ। এর
অ্যাকচুয়ালি কি হয়, এটা বৃদ্ধি না দীর্ঘ দেখে নিই। দীর্ঘ মেবি এটা, দীর্ঘ মেবি এটা, মানে আমি ভুল বলছি, দীর্ঘ হবে হয়তো। তদ্ধিতে শচা তদ্ধিতে শচা মহাদেহে, তদ্ধিতে শচা মহাদেহে কি বলছে, দীর্ঘ, মেবি দীর্ঘ হবে, দেখছি জাস্ট। অচুনিতি না বৃদ্ধি, ঠিকই লিখেছি, না বৃদ্ধি, ঠিকই লিখেছি, বৃদ্ধি হবে। তাহলে এখানে দীর্ঘ কি, দীর্ঘ কি, বৃদ্ধি হবে, বৃদ্ধি, ঠিকই আছে, ঠিকই আছে। বৃদ্ধি এখানে কি মানে, মানেটা কি স্যার? বৃদ্ধি মানে মানে অকারের বৃদ্ধি করলে আকার হয়ে যায়। হ্যাঁ, আর দীর্ঘটা ওই এটা ভ্যারি করে যে কিরকম বলতে চাইছে। দীর্ঘটাও ওই আকারই হবে, মানে অকারের দীর্ঘ আকারই হবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে বৃদ্ধিও আকারই হবে। তাহলে এখানে পঠের অকারটা, এখানে অঙ্গ কোনটা? অঙ্গ পট, পট ধাতুর তার আদি স্বর কোনটা? অ। তার বৃদ্ধি হলে কি হবে? আ হচ্ছে, আ হয়ে যাবে। পাঠ, পাঠ, পাঠযুক্ত ই, পাঠযুক্ত ই। দেখো আগে ধাতু কি ছিল? পট ছিল পট। এখন এই যে যোগ করলে কি হবে? পাঠি হলো, পাঠি। পাঠযুক্ত ই কি হলো? হ্যাঁ, এই পাঠি, এটা একটা নতুন ধাতু হয়ে গেল। এটা একটা নতুন ধাতু হয়ে গেল। এই ধাতুর সঙ্গে আবার তীপ হবে, ঠিক আছে, ঠিক আছে। পাঠি সব হবে, তীপ পাঠি অ হবে, তি হবে, দেখেন আবার গুণ হয়ে যাবে, পাঠে অতি, পাঠ পাঠ অয় অ তি দিয়ে যোগ করে পাঠয়তি। এটা হচ্ছে প্রক্রিয়া। মানে কিছু কিছু প্রত্যয় আছে, যে প্রত্যয়গুলো যোগ করলে, কিছু কিছু প্রত্যয় আছে, প্রত্যয়গুলো যুক্ত হলে, যুক্ত হওয়ার পরে যে রূপটা হয় সেটাও একটা ধাতু হয়। কিছু কিছু প্রত্যয়, মানে যেমন নিচ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হলো, পঠযুক্ত নিচ হলো, এটা প্রক্রিয়া কার্য করে পাঠি পেলাম। এই পাঠিও একটা নতুন ধাতু হয়ে গেল। কি বললাম বোঝা গেল? এমনি ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র কি মনে আছে? ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র মনে আছে? ভুবাদয় ধাতবহ মনে আছে? হ্যাঁ স্যার, ভুবাদয় ধাতব। ভুবাদয় ধাতবহ। কিন্তু এই যে পাঠি যে রূপটা পেলাম, এর ধাতু সংজ্ঞা হয় সনাদ্যন্তা ধাতবহ দিয়ে। সনাদ্যন্তা ধাতবহ। মানে এরকম মেবি 12টা প্রত্যয় আছে, 12টা। সন ইয়ং কিয়চ কাম্যচ কিয়প, বা এরকম 12টা প্রত্যয় আছে। এরকম 12টা প্রত্যয় যোগ করে যেটা পাই সেটাও এক নতুন ধাতু হয়, এবং তার ধাতু সংজ্ঞা হয় সনাদ্যন্তা ধাতব দিয়ে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এখানে অ্যাকচুয়ালি ভাবি দেখো কিরকম, দেখো আর একটা দেখাচ্ছি, বুঝতে পারবে। দেখো এবার মানে মাথায় ঢুকে গেছে, বুঝতে পারবে। ভূ ধাতু, ঠিক আছে। ধরো ভূ নিচ, সূত্র হচ্ছে হেতুমতি চ, মানে নিচ প্রত্যয় বিধায়ক সূত্র হেতুমতি চ। আচ্ছা, এখানে কি থাকবে? ভূ ই থাকবে, তাই তো ভূ ই থাকলো, হ্যাঁ কি না? ভূ ই থাকলো। এখানে কি সূত্র লাগাবো? অচৌনীতি। এখানে অচৌনীতি করলে কি হবে? মানে কোথায় কি কাজ হবে বলো, মুখে বলো যে এখানে স্যার এই কাজটা হবে। অচৌনীতি দিয়ে কি কার্য হচ্ছিল? নিত পরে থাকলে অঙ্গের আদি স্বর তার বৃদ্ধি হচ্ছিল। দীর্ঘ হচ্ছে না, বৃদ্ধি হবে, দীর্ঘ নয় বৃদ্ধি। তাহলে এখানে অঙ্গ কোনটা? তার আদি স্বর কোনটা? ভূ এর আদি স্বর হচ্ছে দীর্ঘ। ওই দীর্ঘের যদি বৃদ্ধি হয় কি হবে বলতো?
উকারের বৃদ্ধিতে উকারের বৃদ্ধিতে ভৌ ভৌ দীর্ঘ ইয়ে তো ঔকার ঔকার উয়ের উয়ের দেখো দেখো মানে উয়ের উয়ের গুণ গুণ হলে হয় হয় সরি ও সরি ও আর উয়ের আর উয়ের বৃদ্ধি বৃদ্ধি হলে হলে ঔ। হয় ও। ঠিক আছে ও এটা আচ্ছা। এবার এটা। এখানে এবার লাগবে এখানে লাগবে এচো ইয়াবা ইয়াবা এচো ইয়াবা ইয়াবা এচো এচো ইয়াবা ইয়াবা সূত্র ইয়াবাহ সূত্র এটা লাগবে ঠিক আছে এটা লাগবে ঠিক আছে। এটা যদি এখানে প্রয়োগ এটা যদি এখানে প্রয়োগ করা হয় কি হবে দেখো, এই ঔকারের এই স্থানে ঔকারের স্থানে আব চলে আসবে, ভ ভ ই আব ই, যোগ করলে কি হবে তাহলে যোগ করলে কি হবে ভাবি ভাবি। এই ভাবিটা হচ্ছে এই নতুন ভাবিটা যে নতুন ধাতু, সনাদ্যন্তা সনাদ্যন্তা এই ধাতব। সূত্র দিয়ে এই সূত্র দিয়ে ধাতু সংজ্ঞা হলো, সংজ্ঞা হলে আবার ধাতু সংজ্ঞা হলে আবার তিপ আসবে, তিপ আবার আবার ভাবি সপ্তি ভাবি ভাবি অতি ভাবে ভাবে অতি ভাব অয় অতি ভাবয়তি। ভূধাতুর সঙ্গে নিচ ভূধাতুর সঙ্গে নিচ করলে হয় ভাবয়তি। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো বোঝা গেছে? হ্যালো বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইভাবে এগুলো হয়, মানে এগুলো এখন এখন ভাবির সাথে এই যে সনাদ্যন্তা ধাতবহ যোগ হচ্ছে, এটা মানে যোগ হচ্ছে বলছি, মানে সূত্রটা হচ্ছে, ওটা কি করে বুঝবো আর কি? মানে মানে দেখো মানে কি? এটা সূত্রটা কি, মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই যে তিপ প্রত্যয় আনলে, ঠিক আছে, তুমি তিপ প্রত্যয় কার পরে আনবে? কার পরে আনবো সেটাই তো। মানে তিপ প্রত্যয় কখন হয়? যখন ওকে ধাতু হতে হবে। মানে তিপ প্রত্যয় তুমি তারপরেই করতে পারবে যখন সেটা ধাতু হবে। বুঝলে? মানে আমি গমের পরেও আনতে পারি বা যে কোনো ধাতুর পরেই আমি আনতে পারি।